হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল। আজ আমি দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের ইতিহাস বিষয় নিয়ে আলোচনা করব প্রশ্ন বিচিত্রা বই থেকে। ইতিপূর্বে তোমরা জানো যে মডেল প্রশ্নপত্র 1 নম্বর নিয়ে আলোচনা করা হয়েছিল। আজকে মডেল কোশ্চেন পেপার 2 এবং 3 নিয়ে আলোচনা করব। শুধুমাত্র আলোচনা নয়, ওইরকম রিলেটেড আরো কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব তার সাথে। পেজ নাম্বার 245। ফার্স্ট কোশ্চেন দেখো, বিজয়নগরকে একজন দক্ষ রাজার দ্বারা পরিচালিত বলে মন্তব্য করেন আব্দুর রজ্জাক। আব্দুর রজ্জাক এসেছিলেন জানো পারস্য থেকে, বর্তমান ইরান। ইবন বতুতা এসেছিলেন উত্তর আফ্রিকার মরক্কো দেশ থেকে। বার্নি এসেছিলেন ফ্রান্স থেকে। মার্কো পোলো এসেছিলেন ইটালি থেকে। মার্কো পোলোর সময়ে দক্ষিণ ভারতের কোন রাজ্য মুক্ত ও রত্ন উৎপাদনের জন্য পরিচিত ছিল? পান্ড, যেটি বর্তমানে তামিলনাড়ুতে অবস্থিত। নেক্সট কোশ্চেন, কোন স্থানকে বার্নিয়ে ভারতবর্ষের এথেন্স বলে তার বিবরণীতে উল্লেখ করেন? বারাণসী, যেটা উত্তরপ্রদেশে অবস্থিত। নেক্সট দেখো যে বিবৃতি এ দিয়েছে, আল-বিরুনি সম্রাট সুলতান মাহমুদের সঙ্গে ভারতে আসেন। এটা সত্য, কারণ তার রচনা কিতাব উল হিন্দ থেকে ভারতীয় সভ্যতা ও সংস্কৃতি সম্পর্কে জানা যায়। এটা সত্য, দুটোই সত্য, কিন্তু সত্য হলো এটার সঙ্গে কোনো রিলেটেড নেই। যদি বলতো যে সোমনাথ মন্দির ধ্বংস করে 17 বার আক্রমণ করে, তাহলে ঠিক ছিল। এরপর দেখো নেক্সট কোশ্চেন, ইবন বতুতার বর্ণনা থেকে এই তথ্য পাওয়া যায় যে উলেমাদের ওপর মোহাম্মদ বিন তুগলকের কোনো শ্রদ্ধা ছিল না। উলেমা মানে কাদের বলা হয়? ইসলাম ধর্মের পণ্ডিত, যারা আইন বা ইসলাম ধর্মের যে কোরআন শরীফ যা রয়েছে, তো সেই সব ধর্মের ব্যাখ্যা করে থাকেন উলেমারা। আব্দুর রাজ্জাকের বর্ণনা অনুযায়ী রাজা দ্বিতীয় দেবরায়ের অন্তপুরে কতজন রানী ও উপপত্নী ছিলেন? অ্যান্সার হবে 700। আর দ্বিতীয় দেবরায় হচ্ছে বিজয়নগর রাজ্যের বা সাম্রাজ্যের সঙ্গম রাজবংশের রাজা ছিলেন। নেক্সট কোশ্চেন দেখো, ইরানীয় পর্যটক আব্দুর রজ্জাক, এই যে বললাম পারস্য বা ইরান, বর্তমান নাম হচ্ছে ইরান, আগের নাম ছিল পারস্য। আব্দুর রজ্জাক বিজয়নগরের কোন রাজার রাজত্বকালে ভারতে আসেন? দ্বিতীয় দেবরায়। বৈষ্ণব ধর্মের তাত্ত্বিক দিক হলো উপনিষদ। বাংলায় বৈষ্ণব ধর্ম প্রচার করেছিলেন শ্রী চৈতন্যদেব। আর শ্রী চৈতন্যদেব হচ্ছেন একজন বৈষ্ণব ধর্মের তাত্ত্বিক বা বৈষ্ণব ধর্মের একজন ভক্তিবাদী সাধক ছিলেন। নেক্সট কোশ্চেন দেখো, কোন ধরনের গানগুলিতে আজও বৈষ্ণব প্রভাব লক্ষ্য করা যায়? অ্যান্সার হবে ঘাটু তেলেনা। আর এটা হচ্ছে বিলুপ্ত প্রায় লোকসঙ্গীত। আর এখানে রাধা কৃষ্ণের প্রেম বিরহ মিলন নিয়ে আলোচনা করা হয়েছে বা গানগুলো করা হয়ে থাকে। 11 নম্বর প্রশ্ন দেখো, আবির্ভাব কাল অনুযায়ী ভক্তিবাদের প্রচারকদের সঠিক কালানুক্রমটি হলো? দেখো, রামানন্দ কেউ মনে করে 1300 খ্রিস্টাব্দে, কেউ মনে করে 1366। কবি 1398 কেউ মনে করে, আবার কেউ মনে করে 1344। আচ্ছা, তিনটা পড়েনি। নেক্সট দেখো, নানক 1469 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। গুরু নানক পাঞ্জাবের তালবন্দি গ্রামে। শ্রী চৈতন্যদেব 1486 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন বাংলায়। মীরাবাই, যিনি রাজস্থানে জন্মগ্রহণ করেন 1498 খ্রিস্টাব্দে। তাহলে এটা দেখো পুরো সাল হিসাবে এটা হচ্ছে পুরো পরপর। নেক্সট কোশ্চেন দেখো, মোগল সম্রাট আকবর ছিলেন সেলিম চিশতির একান্ত অনুরাগী। নাসিরউদ্দিন চিরাগ ছিলেন চিশতি সম্প্রদায়ের একজন সুফি সাধক। আর নাসিরউদ্দিন চিরাগকে বলা হয় দিল্লির প্রদীপ বা চিরাকি দিল্লি বলা হয়। যারা স্ক্রিনশট নেওয়ার ইচ্ছা আছে তারা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। নেক্সট কোশ্চেন দেখো, সঠিক বিকল্পটি নির্বাচন করো। দেখো এখানে যে সিকান্দার শাহ মালদা আদিনা মসজিদ তৈরি করেছিলেন 1373 খ্রিস্টাব্দে, মালদা জেলায় অবস্থিত। নসরত শাহ বড়সোনা মসজিদ তৈরি করেছিলেন, যেটি ছিল সুলতানি বাংলার বৃহত্তম মসজিদ, আর এটা মালদায় অবস্থিত। রুকনউদ্দিন বারবক শাহ দাখিল দারওয়াজা ইব্রাহিম কাউম ফারুকি সারফনামা তৈরি করেছিলেন। এবার দেখো ম্যাচিং রয়েছে। শামসুদ্দিন ইলিয়াস শাহ ফিরোজতুল্লোকের সময় ছিলেন। আর গিয়াসউদ্দিন আজম শাহ হচ্ছেন মাহুয়ান। গিয়াসউদ্দিন মাহমুদ শাহ শের শাহ। আলাউদ্দিন হোসেন শাহ সময় চৈতন্যদেব ছিলেন। অপশন ডি সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, তিনি ছিলেন সাহিত্য ও সংস্কৃতির পরম পৃষ্ঠপোষক। বহু পণ্ডিত, কবি, দার্শনিক ও ধর্মজ্ঞ ব্যক্তিরা
তার সভায় ছিলেন। তার পৃষ্ঠপোষকতায় সংস্কৃত, তেলুগু, কানাড়ি ও তামিল ভাষা চর্চা উৎসাহিত হয়েছিল। তার সভাকবি ছিলেন পেড্ডান। সাহিত্যের পৃষ্ঠপোষকতার জন্য তাকে অন্ধ ভোজ উপাধি দেওয়া হয়। এখানে কার কথা বলা আছে? কৃষ্ণদেব রায়। আর তিনি মনুচরিত্রম রচনা করেন। ভারতের প্রথম কোন মুসলিম শাসক জিজিয়া কর তুলে দেন? আলাউদ্দিন বাহমন শাহ। কোন নদী বিজয়নগর ও বাহমনি সাম্রাজ্যের মধ্যে প্রাকৃতিক সীমারেখা তৈরি করেছিল? কৃষ্ণা। সঙ্গম বংশের শ্রেষ্ঠ রায় ছিলেন দ্বিতীয় দেবরায়। বিজয়নগরের মানুষদের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ। নতুন বিশ্ব শব্দটি প্রথম ব্যবহার করেন আমেরিকো ভেসপুচি। ইউরোপের প্রথম দিকে সামুদ্রিক অভিযানকারী দেশ হলো স্পেন, পর্তুগাল। অনেক পরে ফ্রান্স, ইংল্যান্ড, পরবর্তীকালে রাশিয়া, জার্মানি এসেছিল। তাহলে এখানে অপশন হবে 1-3 সঠিক, 1-2 সঠিক, 3-4 ভুল। সোনার উপর সংগ্রহকে গুরুত্ব দেওয়া হতো মার্কেন্টাইল বাদে। সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা বা ইম্পেরিয়ালিজম স্টাডি গ্রন্থের রচয়িতা হলেন হবসন। আর দেখো এখানে প্রত্যেকটা গ্রন্থের নাম লিখেছি। লেনিন রচনা করেন ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম বা পুঁজিবাদের সর্বোচ্চ স্তর। অ্যাডাম স্মিথ রচনা করেন ওয়েলথ অফ নেশনস। আর বিউরি রচনা করেন ফিলো বিবলিয়ান। নেক্সট কোয়েশ্চেন দেখো, মার্কেন্টাইল অর্থনীতি বিস্তার লাভ করেছিল ইউরোপে। মার্কেন্টাইল ব্যবস্থা পুঁজিবাদের বিকাশে সাহায্য করেছিল। পুঁজির ঘনীভবন ও জাতীয় স্তরে বাজার সৃষ্টির মাধ্যমে ক্ষমতা বৃদ্ধি পেলে জাতীয়তাবাদ সাম্রাজ্যবাদে রূপান্তরিত হয়। উক্তিটি কার? ল্যাস্কি। ওয়েলথ পলিটিক নীতির প্রবক্তা হলেন কাইজার দ্বিতীয় উইলিয়াম, যিনি জার্মানিতে একটি বিশ্ব শান্তিতে পরিণত করেন। এটা হচ্ছে ওয়েলথ পলিটিক নীতির প্রধান প্রতিপাদ্য বিষয়। পুঁজিবাদী মূলধন সম্পর্কে যুক্তিসম্মত বিশ্লেষণ করেছেন রুডলফ হিলফার্ডিং। পুঁজিবাদী দেশগুলির মূলধনের স্ফীতি পরোক্ষভাবে উপনিবেশবাদের উত্থানের প্রেক্ষাপট রচনা করে। নেক্সট কোশ্চেন দেখো, পাবলো পিকাসো যে দেশের চিত্রশিল্পের দ্বারা প্রভাবিত হয়েছিল তা হলো আফ্রিকা। জার্মানির টিউটনিক জাতি শ্রেষ্ঠ জাতি একথা প্রচার করেন। দেখো এখানে অপশন হবে 2 আর 3, হেনরিক টুইটস্কি আর বার্নহার্ডি। নেক্সট কোশ্চেন দেখো 33 নম্বর প্রশ্ন, সামুদ্রিক অভিযান শুরু হয় যে শতকে? পঞ্চদশ শতকে। দেখবে 1498 খ্রিস্টাব্দ নাগাদ পর্তুগিজ নাবিক ভাস্কো ডা গামা প্রথম ভারতে আসেন। নয়া সাম্রাজ্যবাদের সূচনাকাল হয় বা সময়কাল হলো 1870 থেকে 1914 সাল পর্যন্ত। বাংলা প্রথম স্বাধীন নবাব ছিলেন মুর্শিদ কুলি খাঁ। নেক্সট কোশ্চেন দেখো, পিটের ভারত শাসন আইন পাস হয়েছিল 1784 খ্রিস্টাব্দে, স্যার উইলিয়াম পিট। ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো বলা হতো ভারতীয় আমলাতন্ত্রকে। কার আমলে বাংলার প্রতিটি জেলায় ফৌজদারি থানা প্রতিষ্ঠিত হয়? ওয়ারেন হেস্টিংসের। নেক্সট কোশ্চেন লেখা রয়েছে, ব্রিটিশ সেনাবাহিনীতে সবচেয়ে নির্ভরযোগ্য ছিল গোর্খা সেনারা। কাকে রায়তহরী ব্যবস্থা জন্ম বলা হয়? স্যার টমাস মনরোকে। এরা আগের দিন আলোচনা করেছিলাম যে কে কি প্রবর্তন করেন কোন ভারতের কোন অংশে, সেগুলো বলা হয়েছিল। চিরস্থায়ী বন্দোবস্ত আলোচনা করেছিলেন কর্নওয়ালিস। আলেকজান্ডার রিড হচ্ছেন মহলওয়ারি বন্দোবস্ত। পরের কোশ্চেন দেখো, মডেল কোশ্চেন নাম্বার 3, সঠিক উত্তরটি নির্বাচন করো। কোন পারসিক পর্যটকের বর্ণনায় দ্বিতীয় দেবরায়ের রাজত্বকাল ও সেই সময়কার অর্থনৈতিক সমৃদ্ধির কথা জানতে পারি? আব্দুর রজ্জাক। বিদেশি পর্যটকরা বিজয়নগর সাম্রাজ্যের একটি বিখ্যাত মুদ্রাকে প্যাগোডা বলে উল্লেখ করেছেন। এই মুদ্রার নাম হলো বরাহ, যেটি একটি স্বর্ণ মুদ্রা, আর এটি শুকরের চিত্র ছিল এর মধ্যে। নেক্সট কোশ্চেন, মোগল স্থাপত্য কীর্তিগুলির মধ্যে কোনটিকে বানিয়ে এক বিস্ময়কর কীর্তি বলে উল্লেখ করেছেন বা অভিহিত করেছেন? তাজমহল, যেটি শাহজাহান নির্মাণ করেন। ইবন বতুতা ভারতে এসেছিলেন 1333 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন তুগলকের আমলে। যে ইউরোপীয় পর্যটক প্রথম রেশম পথ পাড়ি দিয়ে চীনে এসেছিলেন তিনি হলেন মার্কো পোলো, যিনি চীন থেকে, এটা এশিয়া, ইউরোপ আর আফ্রিকা এই 3টি মহাদেশের একটা যোগাযোগের মাধ্যম, আর যেটা চীন থেকে শুরু হয়। মার্কো পোলো সোনা ও রূপোর কাজ করা কোথাকার চামড়ার মাদুরের খুব প্রশংসা করেছেন গুজরাটের। ভারতের প্রথম ভক্তি আন্দোলনের সূচনা হয়েছিল মূলত দাক্ষিণাতে, আর যেটা হচ্ছে দাক্ষিণাতে হচ্ছে তামিলনাড়ু। এখানে আলবার এবং নাইনার সম্প্রদায় শুরু করেছিল। নেক্সট কোশ্চেন দেখো, নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি সুফি সাধনার পথ নয়? হজ। ভক্তিবাদী সাধক হিসেবে যিনি প্রথম হিন্দি ভাষায় ধর্মমত প্রচার করেন? রামানন্দ। বিবৃতি এ দিয়েছে দেখো, মানব জীবনে সুফিবাদের প্রভাব গভীর। ট্রু, কারণ সুফিবাদের মাধ্যমে ইসলামের বিশ্ব ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সাম্যের দৃষ্টিভঙ্গি প্রকাশ পায়। এটাও ঠিক। তাহলে এ এবং আর দুটোই ঠিক, এবং এ হচ্ছে আর এর সঠিক কারণ বা সঠিক ব্যাখ্যা।
নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে, নিচের রেখচিত্রে অনুল্লেখিত ব্যক্তি হলেন। দেখো এখানে দেখছি সবকটা দিয়েছে শ্রীবাস, রূপ সনাতন, এরা হচ্ছে সবাই বৈষ্ণব ধর্মের প্রবর্তক, প্রবর্তক ঠিক নয়, বৈষ্ণব ধর্ম সাধক, আর শ্রী চৈতন্যদেব তাই ছিলেন। ভারতে আগত সুফি সিলসিলার মধ্যে সর্বাধিক প্রসিদ্ধ দুটি সিলসিলা হলো চিশতি ও সুরাবর্দী। নেক্সট কোশ্চেন দেখো, রাম ও রহিম একই ঈশ্বরের দুটি ভিন্ন ভিন্ন নাম, উক্তিটি কার? কবির। নিম্নে প্রদত্ত রাজাদের নামগুলি তাদের রাজত্বকালের প্রেক্ষিতে সাজাও। এটা পুরো লিস্টটা মুখস্থ করবে, সালগুলো দিলাম না। শামসুদ্দিন ইলিয়াস শাহ, সিকান্দার শাহ, গিয়াসুদ্দিন আজম শাহ, রাজা গণেশ, নাসিরুদ্দিন মামুদ শাহ, বারবক শাহ। এটা পুরো পরপর তোমরা মনে রাখবে। নেক্সট কোশ্চেন দেখো, দক্ষিণ ভারতে যে দুই ভাই বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন তারা হলেন হরিহর ও বুক্ক। 1336 খ্রিস্টাব্দে তৈরি করেন বিজয়নগর সাম্রাজ্য। নেক্সট কোশ্চেন দেখো, বাহমনি শাসক আহমদ শাহ 1425 খ্রিস্টাব্দে গুলবর্গা থেকে বিদরে তাঁর রাজধানী স্থানান্তর করেন। হোসেন শাহী আমলে বাংলার মানুষের প্রধান জীবিকা ছিল কৃষি। হিন্দু স্থাপত্য শৈলীর অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন হাজারা রাম মন্দির কার আমলে তৈরি হয়? কৃষ্ণদেব রায়ের আমলে। এখানে 4টি বিবৃতি দিচ্ছে, 4টি সঠিক এখানে। যে গোল গম্বুজ বিজাপুর সুলতান মোহাম্মদ আদিল শাহের সমাধিসৌধ, এগুলো কিন্তু তোমরা শর্ট কোশ্চেন হিসেবে মুখস্থ করে নেবে। গোল গুমাত্তা থেকে গোল গম্বুজ শব্দটি এসেছে, ট্রু। গোল গম্বুজে 4টি কোণে ছিল 4টি মিনার, উপরের দিকে গম্বুজ দিয়ে ঢাকা ছিল, ট্রু। এখানে হুইসপার গ্যালারি ছিল, এটা ঠিক। তাহলে এখানে 4টি হবে সত্য এবং অপশন হবে ডি। নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে, তেলুগু ভাষায় রাষ্ট্র দর্শন বিষয়ক আমুক্ত মাল্যদা গ্রন্থটি লেখেন কৃষ্ণদেব রায়। সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদ প্রসারের কারণ হিসেবে বলা যায়, এখানে দেখো 4টি হবে ঠিক, মানে উগ্র জাতীয়তাবাদ, পুঁজি বিনিয়োগ, সভ্যতার প্রসার এবং ধর্ম প্রচার। ধর্মপ্রচার মূলত খ্রিস্টান ধর্ম প্রচার করার কথা বলা হয়েছে। আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিল 1415 খ্রিস্টাব্দে পর্তুগিজরা। সিলস বলে একটা জায়গা আছে, সেখানকার অঞ্চলটি দখল করে। নেক্সট কোশ্চেন দেখো, মার্কেন্টাইল বাদ কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন অ্যাডাম স্মিথ। নিউ ইকোনমিক পলিসি বা নতুন অর্থনৈতিক নীতি বা এনইপি এর প্রবক্তা ছিলেন ভি.আই. লেনিন। মার্কেন্টাইল অর্থনীতির মূল কথা হলো অর্থনৈতিক নিয়ন্ত্রণকে রাষ্ট্রের অধীনে নিয়ে আসা। পুঁজিবাদের জঠরে সাম্রাজ্যবাদের জন্ম, এই উক্তিটি করেন লেনিন। কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গ মানুষের বোঝা, এই ধারণাটি প্রচার করেছিলেন রুডইয়ার্ড কিপলিং। নেক্সট কোশ্চেন দেখো, লেবেনশ্রম বা স্থান সংকুলান নীতি ঘোষণা করেন হিটলার। ভারতে যে রাজ্যে ইংরেজরা প্রথম রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করেছিল তা হলো বাংলা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আলজেরিয়ার জনগণ ফরাসি ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে সংগ্রাম শুরু করে। যোগ্যতমের উৎবর্তন তত্ত্বটি ডারউইন প্রকাশ করেন অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন গ্রন্থে। জাতি বৈষম্যের সব থেকে লজ্জাজনক উদাহরণ দেখা যায় দক্ষিণ আফ্রিকায়। নয়া সাম্রাজ্যবাদের যুগ এর সময়কাল হলো 1870 থেকে 1914 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন দেখো, ওয়েল পলিটিক নীতিটি গ্রহণ করেন কাইজার দ্বিতীয় উইলিয়াম। ব্রিটিশ ভারতে ঔপনিবেশিক শাসন শুরু হয় 1765 খ্রিস্টাব্দে দ্বৈত শাসনের মাধ্যমে। এবার দেখো ম্যাচিং রয়েছে, ফারুক সেনের ফরমান হচ্ছে 1717 খ্রিস্টাব্দে, পিটের ভারত শাসন আইন হচ্ছে 1784 খ্রিস্টাব্দে, রেগুলেটিং আইন বা রেগুলেটিং অ্যাক্ট হচ্ছে 1773 খ্রিস্টাব্দে, কোম্পানির দেওয়ানি লাভ হচ্ছে 1765 খ্রিস্টাব্দে। অপশন হবে এ। নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখে নাও, 1765 খ্রিস্টাব্দে দেওয়ানি লাভের ফলে কোম্পানি বাংলায় দেওয়ানি অর্থাৎ রাজস্ব আদায় ও দেওয়ানি বিচারের ভার পায় এবং নবাবের হাত থেকে নিজামত অর্থাৎ ফৌজদারি বিচার ও প্রশাসনিক দায়িত্ব। বাংলায় প্রচলিত এই অদ্ভুত শাসন ব্যবস্থার নাম কি ছিল? দ্বৈত শাসন ব্যবস্থা। তা দেখো, এদিকে হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা মানে কি ডুয়াল, DUAL, মানে দুই রকম শাসন ব্যবস্থা। অনেকে দ্বৈত মানে ভাবে যে জায়েন্ট, জায়েন্ট কিন্তু নয়, এখানে হচ্ছে দুই রকম শাসন ব্যবস্থা। একদিকে হচ্ছে কি যে কোম্পানি বাংলায় দেওয়ানি পাবে অর্থাৎ রাজস্ব আদায় করবে, মানে ট্যাক্স কালেকশন করবে, দেওয়ানি বিচার ভার পাই দেবে। আর এদিকে নবাব, এদিকে হচ্ছে ইংরেজরা নিচ্ছে ওইটা সব, মানে টাকা পয়সা সব একদম ঝেপে দিচ্ছে। আর নবাবের হাতে কি যাচ্ছে? নিজামত অর্থাৎ ফৌজদারি বিচারে ও প্রশাসনিক দায়িত্ব, যার ফলে শূন্য হাতে বসে রাখতে হয় পুরো ইংরেজদের উপরে বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপরে বসে থাকতে হয়। এখানে শুধু একটা কোশ্চেনে ভুল ছিল যে কোম্পানি মানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি লেখা উচিত ছিল, কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওলন্দাজদেরও ছিল, ফরাসিদেরও ছিল, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি লিখলে বেশি ভালো হতো। যাই হোক, নেক্সট কোশ্চেন, ভারতীয় শাসন কাঠামোয় নতুন পুলিশি ব্যবস্থা প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস। ব্রিটিশ সেনাবাহিনীতে সবচেয়ে নির্ভরযোগ্য ছিল গোর্খা সেনারা।
ড্রেন অফ ওয়েলথ বা সম্পদের নির্গমন তত্ত্বের জনক ছিলেন দাদাভাই নৌরোজি। আর তার রচিত একটা গ্রন্থ হচ্ছে পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। তাহলে এই ছিল আমাদের আলোচনা, মডেল 1, 2, 3 নিয়ে আলোচনা করা হয়েছে। তোমরা যারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি কোনো অসুবিধা হয় বা কোনো বিষয় নিয়ে অসুবিধা হয় তাহলে অতি অবশ্যই কমেন্ট করবে।